আজকের লেকচার সম্পর্কে আমরা আগেই বলে এসেছিলাম যে আমরা যখন কেভিএল পড়ছিলাম তখন আমরা বলে এসেছিলাম যে আজকের লেকচারটি অনেক গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন অফ কেভিএল। তো আমরা গত লেকচারে কেভিএল এর থিওরি পড়েছিলাম, তো আজকের লেকচারে আমরা তার অ্যাপ্লিকেশন দেখব। তো কেভিএল এর মেইনলি অ্যাপ্লিকেশন হলো কেভিএল একটি সার্কিট সলভ করার জন্য। সার্কিট সলভ করে, যেমন ধরো এখানে এমন একটি সার্কিট দেওয়া আছে, তো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে এমন একটি সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে ধরো আমাকে জিজ্ঞেস করলো যে এর মাঝখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে, অথবা এর মাঝখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে, অথবা আমাকে জিজ্ঞেস করলো যে এর ভোল্টেজ ডিফারেন্স কত, এই রোডটির অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত। তো আমাকে এইগুলো বের করতে বললে আসলে ভোল্টেজ ডিফারেন্স বের করাটা খুব একটি কষ্টকর কিছু না। এখানে আসলে আমি কারেন্ট জানলে এই ভোল্টেজ ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো যে ওর অ্যাক্রসে কারেন্ট কত হচ্ছে, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর। ঠিক আছে, তো আমি তো আর জানি, আই জানলেই আমি ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে যাব। তো যাই হোক, আমরা আজকে দেখব যে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করে এই ধরনের সার্কিটগুলো সলভ করতে হয়। তো আমরা কি বললাম, প্রথমে আমাদেরকে বের করতে হবে যে আসলে এই দুটি লুপে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো এখানে তুমি একটা ব্যাপার বুঝতে পারবে যদি আমি তোমাকে দেখাতে চাই, সেটি হলো কি, দেখো এই যে যতগুলো কম্পোনেন্ট আছে বা সার্কিটের উপাদান আছে তারা সবাই সিরিজ কানেকশনে আছে। এরা এই 5 ভোল্টের ব্যাটারি, 3 ওহমের রোধ, 6 ভোল্টের ব্যাটারি, 4 ওহমের রোধ, এরা সবাই সিরিজ কানেকশনে আছে। তার মানে এদের সবার মাঝখান দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবার অনুরূপভাবে এই যে 7 ভোল্টের ব্যাটারি, 4 ওহমের রোধ, 7 ওহমের রোধ, তারপর 8 ভোল্টের ব্যাটারি, এরা সবাই আবার সিরিজ কানেকশনে আছে, তাই এদের সবার মাঝখান দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা ধরে নেই যে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটি হলো এই দুটি সার্কিটে হয়তোবা একই তড়িৎ প্রবাহিত হচ্ছে না। আসলে হয়তোবা না, একই তড়িৎ আসলেই প্রবাহিত হচ্ছে না। কারণ হলো গিয়ে এখানে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে আমরা যদি এই বিন্দুটিতে ধরো আমরা এইখানে এই নোডটির কথা চিন্তা করি, তুমি যদি এই নোড বা এই জাংশন, আমরা যখন কেসিএল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই জাংশনে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো, যদি আমি ধরে নিই এই পথে কারেন্ট আসছে, তাহলে এই পথে কারেন্ট এসে সেটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটি ভাগ যাবে এই দিক দিয়ে আর একটি ভাগ যাবে এই দিক দিয়ে। তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো যে আসলে এখানে কিছুতেই এই দিকের কারেন্ট ফ্লো আর এই দিকের কারেন্ট ফ্লো সমান হওয়া সম্ভব নয়। অর্থাৎ এই দুই সার্কিটে আসলে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না। হ্যাঁ, সম্ভবত যদি মাঝখানে এই 5 ওহমের রোডটি থাকতো না, তখন কি দেখা যেত, যদি মাঝখানে এই 5 ওহমের এই পথ না থাকতো তাহলে বলো তো কি হতো? হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে যে তড়িৎ প্রবাহটা আসতো সেটা সরাসরি এখানে চলে যেত। কিন্তু না, এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটি হলো এখানে তড়িৎ প্রবাহটা আসার পর এখানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু জানতে পারলাম যে এখানে তুমি আসলে আমরা এগুলাকে এক একটা লুপ বলি। এটি একটি লুপ, এটি একটি লুপ, এটা আমরা কেভিএল এ পড়ে আসছি। তো এই দুটি লুপে আসলে এই লুপটাতে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এই লুপটাতে আরেকটি তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং লুপের সব উপাদানের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এই লুপেরও সব উপাদানের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু দুটি লুপের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিমাণ একই নয়। তো ধরো আমরা ধরে নিলাম, কেভিএল খাটানোর আমরা নিয়ম জানি যে কেভিএলটা প্রত্যেকটি লুপে খাটাতে হয়। আমরা গত লেকচারে কেভিএল কিভাবে খাটাতে হয় সেটি দেখেছিলাম। তো আমরা ধরো এইটি একটি লুপ, তো আমরা ধরলাম যে এই লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, এবং আমরা বারবার আমাদের কেসিএল এবং কেভিএল লেকচারে বারবার যেটি বলে এসেছি যে তড়িৎ প্রবাহের দিক তুমি তোমার নিজের ইচ্ছা মতো ধরে নিবে। তো আমরা ধরলাম এটির মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে I1, তার মানে এইভাবে করে গিয়ে কারেন্টটি প্রবাহিত হচ্ছে। এটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটি মনে করো আমাদের 2 নাম্বার লুপ, এটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করো I2। তো এবার আমরা যে ব্যাপারটা দেখব, আমরা লুপ 1 এ কেভিএল খাটাই, মানে যে লুপ 1টা আছে আমাদের এই লুপ 1 এ কেভিএল খাটাই। তাহলে আমরা এরকম লিখতে পারি যে কেভিএল @ লুপ 1। আচ্ছা, আমরা লুপ 1 এ কেভিএল খাটালে কি হবে, আমরা গত লেকচারে দেখে এসেছি কিভাবে কেভিএল খাটাতে হয়। তো দেখো, আমরা ফার্স্টে ওকে দিয়ে শুরু করি। তো এই যে ব্যাটারি, এটি হলো ধনাত্মক প্রান্ত, এটি হলো ঋণাত্মক প্রান্ত। তো তুমি দেখো এই I1 যে কারেন্টটা, সেই I1 কারেন্টটা এই ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করছে বলো তো? হ্যাঁ, এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করছে। তো আমরা গত লেকচারে বলেছিলাম, কেভিএল এর লেকচারে, যে যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহিত
হবে তখন আমরা ওই ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্স বা ইএমএফটা লেখার সময় সেখানে কি বসাবো, তার যে ভোল্টেজ তার সামনে প্লাস চিহ্ন বসাবো। তাহলে এখানে কত হবে, +5। আচ্ছা, এবার আসো, তারপর I1 কারেন্টটা এইভাবে করে গিয়ে এই রোধের মধ্যে দিয়ে পাস করবে। তো এই রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে বা ভোল্টেজ ড্রপ কত হবে, সেটি হবে গিয়ে খুব সহজ, এই যে V = IR সূত্র ব্যবহার করলেই জানা যাবে। V = IR সূত্র ব্যবহার করলে আমরা এখানে কত পেয়ে যাবো বলো তো? V = IR সূত্র ব্যবহার করলে পাবো হলো গিয়ে 3 মানে 3 × I1। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 3 × I1, তাহলে প্লাস 3I1। আচ্ছা, তারপরে কার কাছে আসতেছে, তারপরে আসতেছে এই 6 ভোল্টের ব্যাটারির কাছে। এখন একটু খেয়াল করো, এই 6 ভোল্টের এটি হলো মাইনাস প্রান্ত, এটি হলো প্লাস প্রান্ত। তাহলে দেখো তো কারেন্টটা কোন প্রান্ত দিয়ে প্রবেশ করছে? হ্যাঁ, কারেন্টটা মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করছে। তো যেহেতু মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করছে তাহলে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ, আমরা গত লেকচারেই বলে এসেছিলাম যে মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করলে সেই ব্যাটারির ভোল্টেজের সামনে বা ইএমএফ এর সামনে মাইনাস চিহ্ন বসাতে হবে, তাহলে -6। এবার এটা তোমরা নিজেরাই পেরে যাবে, কত হবে? হ্যাঁ, 4I1। তাহলে প্লাস 4I1। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা সহজ সহজ জিনিস করে আসছি, এবার আসা যাক কি হয়। এবার যে ঝামেলাটা তুমি দেখো, এবার তড়িৎ প্রবাহিত, তো আমরা শুধু এই লুপ নিয়ে চিন্তা করবো, তাই না? তো এই লুপের একটি উপাদান কিন্তু এই 5ও, ওকে কিন্তু ছেড়ে রাখা যাবে না, ঠিক আছে? তো কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি? সমস্যা হলো গিয়ে তুমি দেখো এই যে তোমার I1 কারেন্টটা এটি কি করছে, এটি 5-এর মধ্য দিয়ে আসছে, ঠিক আছে? এইভাবে করে I1 কারেন্টটা 5-এর মধ্য দিয়ে আসছে। কিন্তু তুমি হয়তো বলে দিবে তাহলে এটা তো খুব সহজ, এটা কিছু হইলো, এটা তো খুবই সহজ, এটা আমরা এখানে এইভাবে লিখে দিতে পারি 5I1। কিন্তু না, এখানে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হলো গিয়ে দেখো এই I1 কারেন্টটা কি করে, এই I1 কারেন্টটা দেখো নিচের দিকে যাচ্ছে, ঠিক না? এই দেখো এইভাবে করে নিচের দিকে যাচ্ছে, কিন্তু তার সাথে আরেকজন আছে, সেই আরেকজনটা কি, সেটা হলো গিয়ে এই যে I2 কারেন্ট। তুমি কি এটা খেয়াল করেছো? এই যে এই লুপে যে I2 কারেন্ট ধরেছো, সেই I2 কারেন্টটা এইভাবে করে এসে ওর মাঝখান দিয়ে এইভাবে করে প্রবেশ করছে, ঠিক না? এইভাবে করে এসে ওর মধ্যে দিয়ে এইভাবে প্রবেশ করছে। তাহলে বলো তো উপরের দিকে কি যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে হলো গিয়ে I2 কারেন্ট। এবার একটা ব্যাপার খেয়াল করো যে এই যে I1, এই পাশে I1 আর এই পাশে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে তুমি বলবে ওমা এটা তো খুবই সহজ, এটা তো আমি ছোটকালে করে আসছি। ধরেন যে আপনার একটা এরকম তার আছে, এই এরকম একটা রোধ এঁকে দিলেন, এই রোধের মধ্য দিয়ে উপর থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আর নিচে থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তো খুবই সহজ। তাহলে এখান দিয়ে কারেন্ট অ্যাকচুয়ালি এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? তাহলে এত খুবই সহজ, 3 - 1 = 2 অ্যাম্পিয়ার। কোন দিকে? নিচের দিকে। কিন্তু এখানে সমস্যা হলো গিয়ে, আমি জানি তুমি একটি বলবে যে এটা তো খুবই সহজ, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে পেয়ে যাব যে কত কারেন্ট যাচ্ছে। কিন্তু কথা হলো কোনটা থেকে কোনটা বিয়োগ করব, I1 থেকে I2 বিয়োগ করব না I2 থেকে I1 বিয়োগ করব? হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি বিয়োগ করেই বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা যে লুপে আছি ওই লুপের কারেন্টকে বড় ধরে নিই। ধরো আমরা এই যে এই লুপটাতে আছি, এই লুপের কারেন্টকে আমরা বড় ধরে নিলাম এবং আমরা ধরে নিলাম যে এখানে I1 বড় এবং I2 হলো ছোট। তাহলে বলো তো এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? হ্যাঁ, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে হলো I1 - I2। তার মানে এই যে 5 ওহমের রোধ, এই 5 ওহমের রোধের মাঝখান দিয়ে এখন কারেন্ট যাচ্ছে হলো গিয়ে I1 - I2। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে বা ভোল্টেজ ডিফারেন্স কত হবে? যদি কারেন্ট I1 - I2 হয় আর যদি রোধ 5 হয় মানে 5 হয়, তাহলে কত হবে? 5 × I1 - I2। শেষ, এই লুপে আর কেউ নেই, আবার ঘুরে ফিরে তুমি ওর কাছে চলে আসবে। এটা তো আমরা আগেই কাউন্ট করে ফেলেছি। তাহলে টোটাল কত হচ্ছে? KVL এর আমরা আগের লেকচারে দেখেছি যে এগুলো সবগুলো মিলে টোটাল ভোল্টেজ ডিফারেন্সটা একটা বদ্ধ লুপের টোটাল সবগুলো উপাদানের ভোল্টেজ ডিফারেন্স = 0। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে পরের লাইনে এরকম লেখা যায় যে তুমি যদি একটু সাজিয়ে লেখো, তাহলে এখানে লেখা যায় এরকম 12I1 - 5I2 হচ্ছে 1। তো আমরা ধরে রাখলাম এই যে এই ইকুয়েশন, এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন দিলাম। এবার আসো আমরা একই কাজ করি।
আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই তার আগে। সেই হোমওয়ার্কটি হলো গিয়ে এরকম বাসায় চিন্তা করবে যে আমরা এখানে কেন এই কাজ করলাম, যে আমি যেই লুপে আছি সেই লুপের কারেন্টকে বড় ধরে কেন এই কাজ করলাম, কেন এই কারেন্টটাও তো বড় হতে পারতো, কেন আমি আমার নিজের কারেন্টটাকে বড় ধরে এইভাবে হিসাব করলাম, আমি নিজের কারেন্টটাকে বড় না ধরে যদি আমার নিজের কারেন্টটা ছোট হয় তাহলে কি হবে। তো এই জিনিসটি চিন্তা করবে বাসায় যে আসলে কেন এই কাজটি করেছি। আচ্ছা, তারপরে আমরা একটা কাজ করি, এবার লুপ 2 তে কেভিএল কাটাই। তাহলে কেভিএল এট দ্য রেট অফ লুপ 2। তাহলে লুপ 2 তে যদি আমরা কেভিএল খাটাই তাহলে যেটি হবে, বলো কাকে দিয়ে শুরু করি? হ্যাঁ আসো, ওকে দিয়ে শুরু করি, ওরটা দিয়ে। তাহলে ওর আমরা যে কোনো একজনকে দিয়ে শুরু করলে হবে। হ্যাঁ বলো। তাহলে ওর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্ট ফ্লো করে তখন ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? হ্যাঁ ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো গিয়ে 4i2, বা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে 4i2। তারপর ওর ক্ষেত্রে, হ্যাঁ ওর ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে 7i2 প্লাস 7i2। এবার ব্যাটারির এটি কি প্রান্ত? এটি ঋণাত্মক প্রান্ত আর এটি হলো ধনাত্মক প্রান্ত। তাহলে ব্যাটারির কোন প্রান্ত দিয়ে এই তড়িৎটি এভাবে করে গিয়ে কোন প্রান্ত দিয়ে প্রবেশ করছে? ঋণাত্মক প্রান্ত দিয়ে। তাহলে কি হবে? তাহলে হবে গিয়ে -8। ঠিক আছে? হ্যাঁ, এবার আবার সেই আমরা বিপদজনক জায়গায় চলে এসেছি। এখন এখানে কি হবে বলতো? এখনো কিন্তু এখানে দুইটি কারেন্ট, একটি হলো i1 এবং i2। এবার বলতো এবার কে বড় হবে? হ্যাঁ এবার i2 বড় হবে, কারণ আমরা বলেছিলাম আমরা যেই লুপে থাকবো সেই লুপের কারেন্টকে বড় ধরবো। তাহলে বলতো ওর মধ্যে দিয়ে এখন কত কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যাঁ i2 মাইনাস i1। তাহলে ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য কত হবে? ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য হবে হলো গিয়ে প্লাস 5 ইন্টু i2 মাইনাস i1। আচ্ছা, এবার ওর কাছে চলে আসো। হ্যাঁ ও তো শেষ, আমরা বিপদ পার করে এসেছি। এবার এই পাশে চলে আসি, এটা প্লাস, এইটা প্লাস, এটা হলো গিয়ে মাইনাস। তাহলে এইভাবে যখন তড়িৎ প্রবাহিত হয়ে আসছে তো ওর মধ্যে দিয়ে যাওয়ার সময় কোন প্রান্ত দিয়ে প্রবেশ করে? হ্যাঁ ধনাত্মক প্রান্ত বা প্লাস প্রান্ত যেটি সেটি দিয়ে প্রবেশ করে। তাহলে কি হবে বলতো? তাহলে এখান দিয়ে যেটি হবে সেটি হবে গিয়ে 7 প্লাস 7 হবে ইজ ইকুয়ালস টু কত? হ্যাঁ শেষ, আর তো কেউ নেই লুপে, ইজ ইকুয়ালস টু হবে 0। তাহলে আমরা যদি এটিকেও একটু সাজিয়ে লিখি তাহলে এরকম পাওয়া যাবে। এটিকে সাজিয়ে লিখলে আমরা এরকম পাবো, সাজিয়ে লিখলে পাবো হলো গিয়ে -5i1 তারপর প্লাস 16i2 ইজ ইকুয়ালস টু 1। এই তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি ভুতুরে হিসাব করে এটা লিখলাম, এটা কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইনে লিখেছি, এটা কিন্তু ভুতুরে হিসাব না। ঠিক আছে? তো অনেকে আবার ভাববে না জানি এটা কি ধরনের গণিত, কোথা থেকে এই লাইন লেখা গেল, এটা আবার কোন সূত্র। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমরা দেখো আমার দুইটা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এবং আমার আননোন হলো এখানে দুটি আননোন আছে এখানে, একটি হলো i1 এবং i2। আমি যদি দুটি ইকুয়েশন দুইটা আননোন সলভ করলে কি আসবে বলতো? হ্যাঁ সলভ করলে আমি i1 আর i2 এর মান পেয়ে যাব। তো আমি বলে দেই i1 আর i2 এর মান কত আসবে। i1 ইজ ইকুয়ালস টু 0.126 and i2 আসবে 0.102। তোমরা হয়তো ভাববে আমি না জানি কত জ্ঞানী যে এভাবে কত সহজে ইকুয়েশনগুলো সলভ করে ফেলেছি। আসলে কিন্তু আমি ইকুয়েশন আগে থেকে সলভ করে রাখছিলাম। ঠিক আছে? আগে থেকে সলভ করে রেখেছি, এখন সেটা শুধু মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে? তো জ্ঞানী ভাবার কোনো দরকার নেই, তুমিও এটি ক্যালকুলেটরে নিজে নিজে সলভ করে ফেলতে পারবে। আচ্ছা যাই হোক, তো এই তো আমার তড়িৎ প্রবাহিত চলে আসলো। আচ্ছা এখন যদি এখানে i1 এর মান মাইনাস আসতো তাহলে কি হতো? i1 এর মান মাইনাস আসলে কিছুই হতো না, এটা তো খুবই সহজ। i1 এর মাইনাস আসা মানে তুমি যেভাবে তড়িৎ প্রবাহ ধরেছো আসলে তড়িৎ সেভাবে প্রবাহিত হচ্ছে না, তড়িৎ তার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। মানে i1 এর মান যদি মাইনাস আসতো তার মানে i1 টা এইভাবে হতো, আর কিছুই না। মানে তুমি তো এতক্ষণ দেখলা যে এটার মাঝখান দিয়ে i1 কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে। তো i1 টা আসলে যদি মাইনাস আসতো তার মানে তুমি বুঝতে যে i1 টা এইভাবে যাচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে। তো আমরা কারেন্ট জেনে গেলাম। তো এবার একটা জিনিস দেখি, মনে করো তোমাকে এই কাজটা করতে দিল, বললো যে এই যে 4 ওহমের রোধ, ওর অ্যাক্রসে বা এই রোধের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য কত? ধরো তোমাকে বললো যে এই ভি নটটা আমাকে বের করে দাও, যে এই
রোধের দুই প্রান্তে আমি যদি একটা ভোল্টমিটার ধরি তাহলে আমি ওই ভোল্টমিটারের বিক্ষেপ কত পাবো, অথবা আমাকে বললো যে এই রোধের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য কত। তুমি বলবে এটা তো খুবই সহজ, তো কি লেখা যায়, ভি নট ইজ ইকুয়ালস টু আইআর, কারণ বিভবের বিভব পার্থক্যের সূত্র হলো ভি নট ইজ ইকুয়ালস টু আইআর। তাহলে আইআর কত হবে, এখানে আই বলতে কি বুঝাচ্ছে, এখানে আই বলতে I2, আর আর বলতে কি, আর বলতে হলো কি তোমার 4 ওহম, তাহলে 4I2 ইজ ইকুয়ালস টু যা আসে সেটাই। আচ্ছা, এখন খেয়াল করো, সে যদি এইভাবে না দিয়ে ভি নটটাকে তোমার যদি সে এইভাবে না দিয়ে এরকম ভাবে দিত, যদি বলতো যে এইটা কি হবে, যদি এরকম ভাবে দিত যে ভি নটটা, আচ্ছা ভি নটটাকেই সেইভাবে দিল, ধরো এইভাবে দিল না, এইভাবে দিল না, সেইভাবে দিল, বললো যে প্লাস এখানে মাইনাস, এবার বললো যে ভি নট বের করে দাও, কত হবে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, তো এই সূত্র কি চেঞ্জ হয়ে যেত, একটু চেঞ্জ হতো, তখন আমরা এইভাবে লিখতাম যে ভি নট ইজ ইকুয়ালস টু মাইনাস 4I2। তুমি বলবে আবার মাইনাস কেন এখানে, আচ্ছা কি মাইনাস উপরের দিকে দেওয়াতে, যেহেতু মাইনাস উপরের দিকে আছে তাই মাইনাস হবে, আর প্লাস যদি উপরের দিকে থাকে তাহলে প্লাস হবে। তাহলে যদি ডানে বামে থাকে তখন কি করবো, হ্যাঁ তখন তো এটা সহজ, ডান দিকে প্লাস ধরবো বাম দিকে মাইনাস ধরবো। আসলে না, ওগুলা কিছুই না, এটা খুবই সহজ একটা জিনিস। তুমি এখানে খেয়াল করো যে এটা এই ব্যাপারটা কেন হলো, আমরা এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি যে কেন এই জিনিসটা আসলো। সেই ব্যাপারটা হলো গিয়ে, তুমি এখানে খেয়াল করো, তোমার যে I2 কারেন্টটা, সেই I2 কারেন্টটা হলো গিয়ে এইভাবে যাচ্ছে নিচের দিকে, ঠিক না, I2 কারেন্ট, হ্যাঁ I2 কারেন্টটা নিচের দিকে যাচ্ছে। তাহলে দেখো I2 কারেন্ট যদি নিচের দিকে যায়, তাহলে আর তুমি যে ভোল্টমিটার ধরলে সেই ভোল্টমিটারের ধনাত্মক প্রান্ত নিচে আর ঋণাত্মক প্রান্ত উপরে, কিন্তু আসলে যে ব্যাপারটা, আসলে তোমার যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ অনুযায়ী আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে হয়, তড়িৎ প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে হয় বলো তো, হ্যাঁ প্লাস থেকে মাইনাসের দিকে হয়। তো তোমার যে I2, সেই অনুযায়ী এই রোধের উপরের দিকটা হলো প্লাস আর নিচের দিকটা হলো গিয়ে মাইনাস। আর তুমি যেভাবে ভোল্টমিটার ধরেছো, সেই ভোল্টমিটার অনুযায়ী তুমি উপরের দিকে ধরেছো মাইনাস, নিচের দিকে ধরেছো প্লাস, মানে জাস্ট উল্টা দিক। তাহলে কি হবে, তাহলে যেহেতু উল্টা করে ধরেছো, তাই যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটার সামনে একটা মাইনাস হয়ে যাবে, মানে উল্টোটা। এখন যদি আমি I2টা যদি নিচের দিকে না হয়ে I2টা যদি উপরের দিকে হতো, তাহলে কি হতো, I2 উপরের দিকে হলে খুবই সহজ, I2 যদি উপরের দিকে হতো তাহলে বলতো আমার তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী এই রোধের কোন প্রান্তটা প্লাস হতো এবং কোন প্রান্তটা মাইনাস হতো, হ্যাঁ তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী এই রোধের নিচের প্রান্তটা প্লাস আর উপরের প্রান্তটা কি হতো, মাইনাস। এবং তুমি যখন ভোল্টমিটার ধরলে, ভোল্টমিটারের কি, ভোল্টমিটারেরও তখন নিচের প্রান্তটা প্লাস উপরের প্রান্তটা কি মাইনাস। তার মানে তখন কি হতো, তখন যে ব্যাপারটা হতো সেটা হলো গিয়ে যে ভোল্টমিটারের যেভাবে ধরলে, মানে প্লাস মাইনাস ওরিয়েন্টেশনটা যেভাবে আছে, মানে তুমি যেভাবে প্লাস মাইনাস ধরেছো, তোমার তড়িৎ প্রবাহের প্লাস মাইনাসও যদি সেভাবে হয়, তাহলে এখানে আর কোনো মাইনাস দেওয়ার দরকার নেই। তার মানে এই মাইনাসটা কেন দিলাম বলো তো, এই মাইনাসটা এই জন্য দিলাম যে আমি যেই দিকে ভি নট ধরেছি, আমি যেই দিকে ভি নট ধরেছি, মানে ভি নটটা কে ধরেছে, ভি নটটা আমাকে ভোল্টমিটার ধরেছে, ঠিক আছে। আমি যেভাবে ভি নট ধরেছি ভোল্টমিটার থেকে, এই যে ভোল্টেজটা 4I2, এর দিক আর এর দিক একই নয়। কি হবে, কারণ হলো গিয়ে 4I2 এর দিকে উপরে হলো প্লাস, নিচে হলো মাইনাস, আর এই ভি নটের নিচে হলো প্লাস, উপরে হলো মাইনাস, তার মানে দিক ভিন্ন, তার মানে এখানে মাইনাস হবে। তাহলে এবার আমরা আরেকটু ট্রাই দিই, আরেকটা চেষ্টা করি, ধরো আরেকটা বের করতে দিই, ধরো কাকে দেবো, হ্যাঁ এই 3 ওহমের ক্ষেত্রে দিই। তো আমি ধরো নিজের ইচ্ছা মতো এইভাবে ধরলাম যে ধরো এই প্রান্তটাকে প্লাস, এই প্রান্তটাকে মাইনাস ধরে আমি বললাম যে ভি, মনে করো যে 1, এটা বের করে দাও যে V1 কত হবে। তাহলে তুমি এরকম চিন্তা করবে যে V1 ইজ ইকুয়ালস টু, আমি এরকম লিখবো 3, আর এখানে কারেন্ট হলো I1। এবার আমার দেখার পালা যে এই পাশের যে ভোল্টেজ আর এই পাশের যে ভোল্টেজ, দুজনের দিক একই কিনা। আসলে আমরা দেখি তো, আমরা ভোল্টমিটারে কি ধরেছি, ভোল্টমিটারে বলে দিয়েছি এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা হলো মাইনাস। তো আমরা দেখি এই যে I1 কারেন্টটা যেভাবে আসছে, I1 কারেন্টটা এই দিকে যাচ্ছে, I1 কারেন্টটা এইভাবে যাচ্ছে, ঠিক না, এই যে এইভাবে করে I1 কারেন্টটা যাচ্ছে, এই রোধের মাঝখান দিয়ে I1 কারেন্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে করে I1 কারেন্টটা যাচ্ছে। তাহলে এইভাবে করে যদি I1 কারেন্ট যায়, তাহলে রোধের কোন প্রান্ত, I1 এর দিক অনুযায়ী, মানে I1 অনুযায়ী, তাহলে রোধের কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস, হ্যাঁ রোধের এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা হলো গিয়ে মাইনাস I1 এর দিক অনুযায়ী। তাহলে এখন দেখো তো কি মনে হয়, তোমার V1 এর দিক আর তোমার যে I1 কারেন্টের দিক, তুমি V1 যে
দিক বরাবর ধরলে, মানে যে পাশে প্লাস ধরলে আর যে পাশে মাইনাস ধরলে, আর তোমার I1 এর জন্য তুমি রোধের দুই পাশে জন্য যে ভোল্টেজ ডিফারেন্স সেটার জন্য যে প্লাস মাইনাস পেয়েছো, দুইটা কি একই হচ্ছে? না, দুইটা ভিন্ন দিকে হচ্ছে। তার মানে এখানে একটা কি চলে আসবে? এখানে একটা মাইনাস চলে আসবে। অর্থাৎ এটা দাঁড়ালো যে আমি I1 দিয়ে যেই দিকটা ভোল্টেজের যে প্লাস মাইনাস প্রান্ত পাবো, বা ভোল্টেজের যে প্লাস এবং ভোল্টেজের যে মাইনাস প্রান্ত পাবো, এবং আমরা এইটির জন্য এই মানে তুমি ভোল্টমিটারের জন্য যে প্লাস মাইনাস প্রান্ত দেওয়া থাকবে, এই দুটি যদি একই না হয় তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি একই হয় তাহলে প্লাস। ঠিক আছে, তাহলে সোজা কথা আমরা যেটাতে পৌঁছালাম যে I1 এর জন্য ভোল্টেজের যে প্লাস ও মাইনাস প্রান্ত আমরা ঠিক করব, এবং আমাকে V1 এর জন্য যে প্লাস ও মাইনাস প্রান্ত দেওয়া থাকবে সেই দুটি যদি একই না হয় তাহলে সামনে একটি মাইনাস আসবে, আর যদি একই হয় তাহলে তো প্লাস। জাস্ট দিকের জন্য। এখন আমরা যে তোমাদেরকে একটু আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, যে হোমওয়ার্কে I1 এবং I2 এই দুটির মধ্যে বড় কোনটি, আমরা কি বলেছিলাম, আমরা যে সার্কিটে থাকবো সেটিকে বড় ধরবো এবং আরেক সার্কিটে ছোট ধরবো। সেটি সমস্যাটা কিন্তু এই যে আমরা এখন একটু আগে যে ব্যাপারটা বলে দিলাম, এই যে প্লাস মাইনাসের এখানে V1 এর সাথে I1 বা এই V0 এর সাথে I2 এর যে প্লাস মাইনাসের ব্যাপারটা বলে দিলাম, এটিও কিন্তু ঠিক সেইভাবে সলভ করা যায়। খুবই সহজ একটা জিনিস, পাশে চিন্তা করে নিও যে কি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা গেল। আচ্ছা, এখন যদি কোনোভাবে আমার I2 এর মানটা মাইনাস আসতো, যে আমার এই I2 এর মানটা মাইনাস আসছে, তাহলে কি এই যে এই কোশ্চেনটা আমরা যে, আচ্ছা, বা I1 এর মানটা যদি মাইনাস আসতো, যে ধরলাম আমরা I1 এর মানটা মাইনাস এসেছে, তাহলে কি এই কোশ্চেনে কোনো চেঞ্জ আনা লাগতো? যে এই কোশ্চেনে কি কোনো চেঞ্জ আসবে? না, এই কোশ্চেনে কোনো চেঞ্জ আনা লাগতো না, কারণ তোমার I1 এর মান কি আসছে সেটা তোমার দেখার দরকার নেই। তোমার যেটা দেখার বিষয় তুমি I1 কিভাবে ধরেছো। I1 এর মান যদি মাইনাস আসে তাহলে তুমি এখানে মাইনাস বসে দিবে। ঠিক আছে, আর এখানেও ঠিক সেম ভাবে I2 এর কথা যেটা বলছিলাম, যে তোমার I2 যদি এখানে মাইনাস আসে তাহলে তোমার সেটা মাথায় রাখার দরকার নেই। তুমি I2 চিত্রে যেভাবে আছে, চিত্র ধরে ধরে তুমি আগে এই ইকুয়েশনটি লিখবে, চিত্র অনুযায়ী এই ইকুয়েশন লিখবে। এই ইকুয়েশন লেখার সময় কখনোই কারেন্টের মানের দিকে তাকাবে না। আবারও বলছি, এই ধরনের ইকুয়েশন লেখার সময় কখনো কারেন্টের মানের দিকে তাকাবে না। কারেন্টের মান যাই আসুক সেটা অটোমেটিক্যালি এখানে সেইভাবে বসে যাবে। তোমার চিত্র ধরে ধরে তুমি এই ইকুয়েশনটি লিখবে, কারেন্টের মান প্লাস মাইনাস আসলে সেটি তুমি সেইভাবে এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, তার মানে এখানে কারেন্টের মান যদি মাইনাস আসে তাহলে তোমার যে চিত্রটি এঁকেছো কারেন্টের দিক তার উল্টো দিকে, আর যদি কারেন্টের মান প্লাস আসে তার মানে তুমি যে চিত্রটি ধরেছো কারেন্টের মান সেই দিকে। ঠিক আছে, তাহলে ওইটি নিয়ে চিন্তা করার দরকার নেই। তো চিত্র দেখে দেখে এই ইকুয়েশনটি লিখবে। এই ইকুয়েশন লেখার সময় কখনোই কারেন্টের মান প্লাস না মাইনাস সেটির দিকে তাকাবে না। তো এই ছিল আমাদের কেভিএল এর অ্যাপ্লিকেশন। এই হলো আসল জিনিস, কেভিএল অ্যাপ্লাই করে আসলে আরো বড় বড় সার্কিট তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, তো যদি এখানে তিনটা লুপ থাকতো, যদি এখানে আরেকটা লুপ থাকতো তাহলে কি হতো? যদি এই পাশে আরেকটা লুপ থাকতো, হ্যাঁ তুমি চিন্তা করো এই পাশে আরেকটা লুপ থাকলে কি করা যায়, বা এই পাশে যদি আরেকটা লুপ থাকে তখন কি করা যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন অফ কেভিএল। বাসায় একটু তুমি নিজে কয়েকটা নিজে সার্কিট বানিয়ে ওগুলো প্র্যাকটিস করো, আর প্রবলেম যত বেশি ফেস করবে তত তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রবলেম না ফেস করলে কখনো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো বাসায় কেভিএলটা একটু চেষ্টা করবে, শুধু এটা নিয়ে পড়ে থেকো না, তুমি কেভিএল এর আরো কঠিন সার্কিট বাসায় চেষ্টা করে দেখো।